আপনারা কি জীবিত আছেন? হ্যালো, শুনতেছেন আমাকে? শুনতেছেন? মাথা নাড়া না কেন? সজল মাথা নাড়ান। মাথা এইভাবে হাঁস মুরগির মতো উপরে নিচে করেন। বোকা কোথায়? ওকে, স্ক্রিন দেখতেছেন রাইট? আই এম রিয়েলি সরি, আমি শেখ হাসিনার একটা ধাক্কা খাইছি। আওয়ার প্রাইম মিনিস্টার হ্যাজ পুশড মি। যারা যারা আমাকে শুনতে পাচ্ছেন, একটু অপেক্ষা whether it is recording or not, pause recording. Yes, যারা যারা শুনতে পাচ্ছেন এবং যারা যারা দেখতেছেন তারা আরেকবার একটু অ্যাক্টিভ লিখে মেসেজ পাঠাবেন। লাস্ট 2 minutes not here, not heard. ওকে, নট এ প্রবলেম। আমার কারেন্ট চলে গেছিল, সো আমি আবারও ব্যাক করছি। সোহেল রানা কি শুনতে পাচ্ছে আমাকে? ইয়েস, মাথা উপরে নিচে একদম 100% উপরে নিচে করবেন। মাথা 100% উপরে নিচে করবেন। কারেন্ট যদি চলে যায় আপনারা একটু ধৈর্যের সাথে থাকবেন। আই এম সরি, আমি রেকর্ড করতেছি, ভুলে গেছি, কথা বলা দরকার হয়নি। যাই হোক, কারেন্ট যদি চলে যায় আপনারা একটু ধৈর্যের সাথে থাকবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যদি ঘটে যায়, ধৈর্য ধৈর্য ধৈর্য, অপেক্ষা করবেন। আই উইল ডেফিনেটলি কাম ব্যাক। আমি অবশ্যই আসবো। আচ্ছা, আপনারা কেন চলে গেছিলেন ক্লাস থেকে? ওকে, ফাইন। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আমরা লার্ন এই শব্দটা নিয়েছিলাম, এই শব্দ নিয়ে বাক্য করতে করতে গিয়ে আমরা দেখছি যে লার্ন এটা একটা ফর্ম হচ্ছে লার্ন। আমি আবারও বলি, আপনারা যদি কেউ ধৈর্যের সাথে আমার এই কথাগুলো না বুঝেন বা খেয়াল না করেন, আপনি যদি তৃপ্তির সাথে কথাগুলা বুঝতে না চান, আপনি বিপদে পড়বেন সামনে। আবার বলছি, যারা জানেন সিম্পল জিনিস, এগুলো নিয়ে এত কথা বলার দরকার আছে? ইয়েস আছে। ইউ হ্যাভ টু সহ্য করতে হবে। আপনাকে সহ্য করে হলেও খেলাটা বুঝতে হবে যে খেলাটা রাইট ওয়ে অফ প্র্যাকটিসিং, সঠিক উপায়, প্র্যাকটিসের সঠিক উপায়টা কি হবে। তাহলে উই লার্ন, এরপরে কি হবে? যদি এটাকে ফিউচার করি তাহলে হবে সাবজেক্ট প্লাস, এবার এই যে দেখেন সাবজেক্টের সাথে যেহেতু অ্যাকশন ওয়ার্ড চলে আসছে, এই অ্যাকশন ওয়ার্ডের ফিউচার ফর্ম বসলেই হবে। তাহলে উইল প্লাস V1, এটা হচ্ছে ওই অ্যাকশন ওয়ার্ডের ফিউচার ফর্ম। তাহলে এখানে এটা কি হবে? ফিউচার উই উইল লার্ন, রাইট? উইল লার্ন ইংলিশ। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে আমরা যদি এখন এই সেন্টেন্স গুলোকে কন্টিনিউয়াস করি তাহলে আমাদেরকে সাবজেক্টের পরে একটা টু বি ভার্ব আনতে হবে। এরপর ভার্বের যে মূল ভার্বটা ছিল সেটা 4 নম্বর ফর্ম হয়ে যাবে। 4 নম্বর ফর্ম। প্লিজ অনেকেই ক্যামেরা অফ করে রাখছেন, ক্যামেরা অন করে দেন। আপনারা আমাকে দেখতেছেন শুধু, বাট আমি আপনাদের সবাইকে দেখতেছি, আপনাদের আমার আশেপাশেই আছেন আপনারা। সো কন্টিনিউয়াস টেন্স এটা হয়ে গেল। তাহলে কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স আমাদেরকে এখন লিখতে হবে। তাহলে CONTINUOUS, কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ। কন্টিনিউয়াস শব্দটা তো বুঝেন না? কন্টিনিউয়াস মানে চলমান, প্রোগ্রেসিভ মানে উন্নতির ধারা, প্রোগ্রেস করতেছে যে কোনো একটা কিছু, চলমান বুঝায়। দুইটাই ওয়ার্ডই কিন্তু চলমান বুঝায়। এই দুইটা ওয়ার্ড দিয়ে আমরা শিখছি কন্টিনিউয়াস টেন্স হিসেবে, কিন্তু আমরা জানতাম না প্রোগ্রেসিভ টেন্স। নামের মধ্যেই কিন্তু কোন সেন্সে এই ধরনের বাক্য ব্যবহার করতে হবে সেটা বোঝা যায়, কিন্তু আমরা ওইভাবে জানি নেই বা পড়ি নেই, whatever। তাহলে সাবজেক্ট, এরপরে টু বি ভার্ব, এরপরে যদি ভার্বের 4 নম্বর ফর্ম আনতে হয় তাহলে এখানে এই শুধু টু বি ভার্বটা চেঞ্জ করলেই হয়। সাবজেক্টের ঠিক পরবর্তীতে যে ভার্বটা, সেই ভার্বটা ব্যবহার করলেই হয়ে যায়। মানে আমাকে একটা অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিতে হচ্ছে এই ধরনের বাক্য তৈরি করার জন্য বা প্রকাশ করার জন্য কন্টিনিউয়াস টেন্সে। তাহলে কি হবে? সাবজেক্ট এর সাথে কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। এরপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ। নাও এখানে আমার একটা প্রশ্ন আছে, অনেকে কিন্তু বুঝতেছে না এখানে, এমন আমি জানি না। যারা বুঝতেছে না, আসলেই বুঝতেছে না কিনা তাদেরকে আমি ধরতে চাই যে আসলেই কি আপনি বুঝতেছেন? মানে আমি যে এই যে এত কথা বলতেছি, এত কিছু বোঝানোর চেষ্টা করতেছি, আপনি কি বুঝতেছেন? তাহলে আপনি বুঝলে আপনাকে আমার বোঝা উচিত না যে আসলে আপনি বুঝতেছেন কিনা? তাহলে আমি এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যেমন দেখেন, একটা প্রশ্ন যদি করি তাহলে আই এম এ বয়, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না কন্টিনিউয়াস টেন্স? আহাম্মক এবং যারা বুঝে নাই তারা বলে ফেলবে কন্টিনিউয়াস টেন্স, কারণ কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আপ থাকে। আরেকটা ভুল চিন্তা আপনার মাথায় চলে আসছে। কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ সেন্টেন্স তখনই হবে যখন টু বি ভার্বের পর
আরেকটা অ্যাকশন ওয়ার্ডের 4 নম্বর ফর্ম থাকবে। তাহলে আই এম এ বয় এই সেন্টেন্সে এটাই অ্যাকশন ওয়ার্ডের কাজ করছে এই বাক্যে, আই এম এ বয়। বুঝতে পারছেন? উই, খেয়াল করেন, যেমন ধরেন আমি যদি, তাহলে এটা ইনডিফিনিট টেন্স, মানে একটাই সাবজেক্ট, এটা সাবজেক্টের পরে সাথে সাথে ভার্ব চলে আসছে, এখানে অন্য কোনো কিছু আনার দরকার নেই। এবার আমি যদি বলতাম এখানে আই এম ওয়াচিং এ বয়, আমি এবার দেখেন এটা কন্টিনিউয়াস হইছে, এই যে এম ওয়াচিং টু বি ভার্ব, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হইছে। তাহলে টু বি ভার্ব এবং এরপরে ভার্বের সাথে যদি আইএনজি যোগ না হয় তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হয় না। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস সেন্টেন্স প্রকাশ করতে হলে আপনাকে অবশ্যই টু বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি যোগ দিতে হবে। এখন এই উই লার্ন ইংলিশ এই কথাটাকেই যদি আমরা কন্টিনিউয়াস মুডে লিখতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে কি, উই আর লার্নিং ইংলিশ। যারা টিচার আছেন তারা জানেন, তারা জেনে রাখেন, এই যে চামিচিকনে কিন্তু আমি এই ছোটখাটো একটা জিনিস বুঝিয়ে দিছি, কারণ এটা নিয়ে কিন্তু ওরা যখন বড় বড় সেন্টেন্স বা অন্যভাবে প্র্যাকটিস করতে যাবে তখন বিপদে পড়ে যাবে, তখন তারা যাতে ঘাবড়ে না যায় বা বুঝতে না পারে, এরকম আতঙ্ক যাতে না হয়, এই কারণে এই বিষয়টা এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। টু বি ভার্বের পরে আইএনজি থাকলে কন্টিনিউয়াস হবে। এখন যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম থাকে যে, এখন ধরেন একজন একটা সেন্টেন্স লিখলো বা আমি একটা সেন্টেন্স লিখলাম, আই সিং এ বয়, এটা কি কন্টিনিউয়াস টেন্স? নো। অনেকেই আবার অনেকের কনসেপ্টের ভিতরে আছে যে ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, আরেকটা ভুল, ডোন্ট ডু ইট। ভেরি ক্লিয়ার যে সাবজেক্ট টু বি ভার্ব এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, এটাই হইতে হবে কন্টিনিউয়াস প্রকাশ করার জন্য। যদি না থাকে এটার মানে অন্য কিছু বুঝাইছে, এখানে কোনো সেন্টেন্সই হয় নাই, কোনো টেন্সই প্রকাশ পায় না এটা দ্বারা। বুঝতে পারতেছেন আমার কথা? এই সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা লিখতে চাই, আই সিইং এ বয়, তাহলে এখানে আই যদি সাবজেক্ট ধরেন তাহলে সিইংটা হচ্ছে V4, এরপরে বাকি অংশ, তাহলে সাবজেক্টের সাথে V4 কোনোদিন বসতে পারে না। যদি বসেও এটা কোনো টেন্স হয় না, কোনো সেন্টেন্স হয় না। বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে উই আর লার্নিং হইলো। এবার এটাকে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস করি তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V4, তাহলে আমরা আরেকটা পাস্ট কন্টিনিউয়াস পাইলাম। তাহলে এটা কি হবে, উই, এবার উই এর সাথে হবে ওয়্যার। যদি শুধুমাত্র একজন বোঝায়, সিঙ্গুলার সাবজেক্ট যদি একজন সিঙ্গুলার বোঝায় এবং এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন সবগুলোর সাথে ওই এস এ সিঙ্গুলার, এই এস যুক্ত গুলাই ওই সিঙ্গুলারের সাথে বসে, এটা সবসময় মাথায় রাখবে। আই এর সাথে শুধু এম বসে, আর এছাড়া সব সিঙ্গুলারের সাথে ইজ বসে, প্লুরালের সাথে আর বসে। ওয়াজ ওয়্যার একজন বুঝাইলে ওয়াজ বসে, সিঙ্গুলার যেটা বুঝায় সেটার সাথে ওয়াজ বসে, আর বাকি সবগুলোর সাথে ওয়্যার বসে। সিম্পল, এভাবে মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে উই ওয়্যার লার্নিং ইংলিশ, এটা একটা পাইলাম। আরেকটা সেন্টেন্স যদি আমরা এখন তৈরি করতে চাই তাহলে ফিউচার কন্টিনিউয়াসটাও করে ফেলতে পারবো। সাবজেক্ট এরপরে হচ্ছে টু বি ভার্বের ফিউচার ফর্ম হচ্ছে উইল বি, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে কি হবে, উই উইল বি লার্নিং ইংলিশ। ঠিক একই রকম ভাবে আমরা যদি এখন সাবজেক্ট পারফেক্ট টেন্সটা প্র্যাকটিস করি তাহলে কি হবে, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার টু হ্যাভ, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে পারফেক্টের শর্ত। তাহলে কি হয়ে যায়, পারফেক্ট অথবা পারফেক্টের আরেকটা নাম হচ্ছে কমপ্লিটেড। পারফেক্ট অথবা কমপ্লিটেড, বুঝতে পারতেছেন সবাই? এখন আমরা লিখতে পারি এখানে যে প্রেজেন্ট পারফেক্ট যদি বোঝায় হবে সাবজেক্ট হ্যাভ, টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ, এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে দেখেন এই সেন্টেন্সটা কি হইলো, উই আর লার্নিং ইংলিশ। এখন এই সেন্টেন্সটা যদি আমরা কন্টিনিউয়াসলি লিখতে চাই তাহলে উই লিখতে পারবো। এবার কি আর লার্নিং লেখার দরকার আছে? না। তাহলে উই এর সাথে এখন কি আসবে, হ্যাভ, উই হ্যাভ, এবার ভার্বের 3 নম্বর ফর্ম লার্ন। লার্ন এর লার্ন কিন্তু একই সাথে রেগুলার ইরেগুলার যে কোনো ভার্ব হিসেবে ব্যবহার করা যায় লার্নকে। তাহলে লার্ন এর পাস্ট ফর্ম লার্নড, লার্ন, আবার ইডি দিয়ে লিখলেও হবে। তার মানে এমন অনেক অ্যাকশন ওয়ার্ড আছে যেগুলা ইডি দিয়ে পাস্ট পার্টিসিপল করলেও হয়, আবার বানান চেঞ্জ করে করলেও হয়, এরকম আছে। এরকম ছোটখাটো একটা এক্সাম্পল জেনে নিলাম, লার্ন। তাহলে উই হ্যাভ লার্ন অথবা লার্ন ইংলিশ। এবার যদি এটাকে পাস্ট পারফেক্ট করি তাহলে হবে সাবজেক্টের পর হ্যাড, এরপরে হচ্ছে মূল ভার্বের 3 নম্বর ফর্ম। টু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম একটাই, হ্যাড। এবার এটা কি হবে, উই হ্যাড লার্ন ইংলিশ। ফিউচার পারফেক্ট করলে কি হবে, টু হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম উইল হ্যাভ, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম।
এক্সাম্পলটা কি হবে? উই উইল হ্যাভ, এরপর হচ্ছে লার্ন ইংলিশ। এই যে স্ট্রাকচারগুলো লিখলাম, এবং আপনারা এভাবেই প্র্যাকটিস করার কথা ছিল, যে এক পাশে আপনি স্ট্রাকচার লিখবেন, আরেক পাশে আপনি কি করবেন? সেন্টেন্স লিখবেন। এইবার যদি আপনি এতটুকু বুঝেন, কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ মেসেজ পাঠান, আমাকে কিছু বলেন, আমি আপনাকে ফ্লোর দিব, আপনি কথা বলেন, মাইক সবার অন করতে পারবো না। তাহলে এখন আপনি যদি এই জিনিসগুলো বুঝেন যে এটা স্ট্রাকচার, এটা সেন্টেন্স, এখন যদি আমি এই জায়গার ভেতরে শুধু অ্যাকশন ওয়ার্ডটা চেঞ্জ করে ফেলি, আপনি কিন্তু অ্যাকশন ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করে ফেলতে পারবেন, এটা দিয়ে একটা বাক্য তৈরি করে, রাইট? যেমন ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্স লিখলাম মানে কি, এভাবে না দেখায় আমি আপনাদেরকে এতটা দুর্বল ভাবি না, আমি আপনাদেরকে এতটা দুর্বল মনে করি না, এই কারণে আমি আপনাদেরকে এখন মানে এখানে শুধু শব্দটা লিখতেছি না, আমি এখানে বাক্যটাই লিখবো, যে কোনো বাক্য হইতে পারে। যদি আমি যে কোনো বাক্য লিখি, যেমন আমি যদি বলি আই ওয়েন্ট দেয়ার, ধরেন একটা ছোট্ট সেন্টেন্স, এটা লিখলাম। আচ্ছা, আমি যদি এখন লিখি আই ওয়েন্ট টু সি ইউ ইন দ্য হসপিটাল। গত ক্লাসে যারা মানে আমাদের গত ক্লাসের আগে ক্লাস যারা মিস করছে, হসপিটাল, আচ্ছা গত ক্লাসে মানে গতকালকের যে রাফ ক্লাসটা হয়েছে, ওই ক্লাসে যারা যুক্ত হয়েছে তারা কিন্তু এই জিনিসটা দেখছে অলরেডি। তার মানে তারা একই ক্লাস দুইবার করতেছে না, 3 নাম্বার ক্লাসে যে আলোচনাটা পাইছে এটা দেখানোর মাধ্যমে তাদেরকে ওই আলোচনাটা দেওয়া হয়েছে। আর এই জায়গার ভিতরে স্ট্রাকচার এন্ড টেন্স, এটা যে আপনাকে আমি দেখা দিচ্ছি এবং আমরা ক্লাসগুলো রেকর্ড করতেছি, কারণ ইন ফিউচারে আপনি যদি কখনো আবার ভাবেন যে আমার এই উপায়েই আসতে হবে, আপনার এই উপায়গুলোই আমার আবার দরকার প্র্যাকটিসের জন্য, ফিল ফ্রি। এই কারণে আমি ক্লাসগুলো রেকর্ড করে রাখতেছি, যে আপনারা যারা করছেন তারা অবশ্যই এগুলা পাবেন। তাহলে এই প্রসেসটার মধ্যে দেখেন, এই শব্দগুলোর মধ্যে এমন অনেকেই আছেন যারা কিন্তু মানে ইংরেজি শব্দ দেখলেই কিন্তু আপনি মানে ভয় পেয়েছেন। যেমন গতকালকে ওদেরকে কথা বলতে গিয়ে বলছিলাম যে একটা শব্দ যে এরকম আছে, যে ক্যাসাবিয়াঙ্কা, ক্যাসাবিয়াঙ্কা হেটস দ্য সিনিয়র অফ দিস অ্যাপার্টমেন্ট। এখন দেখেন এই যে একটা সেন্টেন্স দেখছে, ধরেন এই সেন্টেন্সটা দেখেই অনেকেই ঘাবড়ে যায়, এরকম অনেকে আছে এখানে বাংলাদেশে। আপনারা যারা আমার কথা মনোযোগ দিয়ে প্রথম থেকে শুনতেছেন, তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি এই টোটাল সেন্টেন্সের মধ্যে যতগুলো শব্দ আছে, এই সবগুলো শব্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা? অ্যাকশন ওয়ার্ড। তাহলে আপনাকে, আপনি জানেন আর না জানেন যে আপনি এই সবগুলো সেন্টেন্সের মধ্যে আপনি যদি অ্যাকশন ওয়ার্ডটা ধরতে পারেন, এখন কি হয় বাংলাদেশিদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই ক্যাসা বিয়াঙ্গা উচ্চারণ করতে করতে জান শেষ হয়ে যায়, সে মনে করে ইংরেজি আমার খাইতো না, আমি আর পারতেছি না, সে এটা চিন্তা করবে। বুঝতে পারছেন আমার কথা? আমি সরি, একটু পানি খেয়ে দিল, আমি আসলে অনেক চিল্লাচিল্লি করছি, আমার গলাটা ভেঙে গেছে। তাহলে ক্যাসাবিয়াঙ্কা হেটস দ্য সিনিয়র অফ দিস অ্যাপার্টমেন্ট, হোয়াট ডাজ ইট মিন? আপনি জানেন না মিনিং, অসুবিধা নেই। এখন আপনাকে কি করতে হবে, আপনি যদি বুদ্ধিমান হন, চালাক হন, তাহলে আপনি প্র্যাকটিস করতে করতে আপনি জানবেন এই ক্যাসাবিয়াঙ্কা আসলে একজনের নাম, অথবা এটা একটা শহরের নাম হইতে পারে, অথবা কিছু একটা হইতে পারে। এই শব্দের অর্থ না জানলে আপনার কোনো সমস্যা নেই। এই সবগুলো শব্দের ভিতরে যদি আপনি এই হেটস শব্দটাকে চিনতে না পারেন, তাহলে আপনার প্রবলেম আছে, আপনার ইংরেজি জীবনে কোনোদিন উন্নতি হবে না। এই সবগুলো আপনি এটা জানেন না, এটা স্কিপ করেন, এটা বাদ দেন। এরপর আপনি দেখেন, কারণ আপনি যত অ্যাকশন ওয়ার্ড প্র্যাকটিস করবেন, যত 4টা অ্যাকশন ওয়ার্ড জেনে রাখবেন, মুখস্থ করার দরকার নেই, প্র্যাকটিস করতে আপনি জানেন হেইটস, এই যে এটার সাথে এস বাই এস যুক্ত করা আছে, তার মানে মাম্মা আমি তো পেয়ে গেছি এই হেইট, এবার হেইটেড, এবার উইল হেইট, হেইট, 3টা ফর্ম আমি জানি, এভাবেই সেন্টেন্স তৈরি হয়। এবার এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হতো, এম ইজ আর এরপরে হেইটিং, এভাবে হবে। এখন এই প্র্যাকটিসটাই আপনারা করবেন, যে এবং প্র্যাকটিস করতে গিয়ে যে শব্দগুলো আপনি জানবেন না, এগুলো নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই। তাহলে আই ওয়েন্ট টু সি ইউ ইন দ্য হসপিটাল, এই সেন্টেন্সটার মধ্যে অ্যাকশন ওয়ার্ড কয়টা আছে? 2টা অ্যাকশন ওয়ার্ড আছে। আপনি যদি সেন্টেন্সের অ্যাকশন ওয়ার্ড ধরতে চান, এটাকে দুর্বল করতে হবে, আপনি এই সেন্টেন্সটা প্র্যাকটিস করতে হবে। তাহলে অ্যাকশন ওয়ার্ড একটা কি? ওয়েন্ট। আরেকটা হচ্ছে দেখেন টু সি, এই টু সি এটাকে ফিনিট ভার্ব বলা হয়, অথবা শুধু কেউ যদি চিন্তা করে সি এটা অর্থ দেখা, এটাও অ্যাকশন ওয়ার্ড। ভেরি গুড, 2টা অ্যাকশন ওয়ার্ড, একটা হচ্ছে ওয়েন্ট আর একটা হচ্ছে সি। বুঝতেছেন?
তাহলে এরকম সেন্টেন্স আমরা কিন্তু পেতে পারি, যেহেতু আমি এক্সাম্পল দিচ্ছি বা করাচ্ছি বা প্র্যাকটিস করাচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন নিজে নিজে। এরকম সেন্টেন্স কিন্তু আমরা অনেক পাইতে পারি, যেমন একাধিক অ্যাকশন ওয়ার্ড আছে সেন্টেন্সের মধ্যে। ঠিক যতটুকু বলি ততটুকু বোঝার চেষ্টা করবেন সবাই। একাধিক অ্যাকশন ওয়ার্ড থাকে এমন সেন্টেন্স, যেমন আমি যদি বলি যে হি হেল্পড মি গোয়িং দেয়ার, ধরো একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে অ্যাকশন ওয়ার্ড কয়টা? একটা হচ্ছে হেল্প, আরেকটা হচ্ছে গোয়িং। এই যে দেখেন অ্যাকশন ওয়ার্ড, দুইটা অ্যাকশন ওয়ার্ড আপনি পাইলেন সেন্টেন্সের মধ্যে। এখন আপনি যখন এই সেন্টেন্সটা, এরকম সেন্টেন্স দিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? দেখেন, আমি কিন্তু একটা মজা করতে পারতাম, কিন্তু সেই মজাটা করি নাই, আমি স্কিপ করে গেছি, যাতে করে আমি পরবর্তীতে এই মজাটা নিতে পারি। কিসের সাথে কি বসলেই একটা একটা মানে একটা বাক্য জন্ম নেয়? সাবজেক্টের সাথে একটা অ্যাকশন ওয়ার্ড বসলেই একটা বাক্যের জন্ম হয়। তাহলে এইরকম ভাবে বাক্য জন্ম হইতে পারে এরকম কয়টা উপায় আছে, কয়টা রূপ আছে? তিনটা। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। মাথার উপর দিয়ে যাচ্ছে? সাবজেক্টের সাথে ভার্ব বসলে একটা বাক্য হয়ে যায়, আর সেই বাক্যটা, সাবজেক্টের সাথে ভার্ব বসলে একটা বাক্য হয়ে যায়, সেই বাক্যটা আপনি যদি মানে ধরতে পারেন বা বুঝতে পারেন, তাহলে কি হবে আপনার আপনার চেঞ্জিংটা কেমন হবে? আপনি সাথে সাথে ক্লিক করতে পারবেন যে সাবজেক্টের সাথে যদি ভার্ব বসে, তাহলে ভার্বটা বসতে পারে হচ্ছে 9 রকম ভাবে। 9 রকম মানে 3 রকম ভাবে। হয় সাবজেক্টের সাথেই বসে যাবে, অথবা টু বি ভার্ব সহ ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে কন্টিনিউয়াস হবে, অথবা টু হ্যাভ ভার্ব এরপর ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তাহলে পারফেক্ট হবে। তাহলেই জন্ম হয়। এছাড়া যদি কোনো ভাবে হয়, তাহলে কি জন্ম হয়? কোনো বাক্য তৈরি হয়? হয় না। এখন এই সেন্টেন্সটা যদি আপনি, এই ধরনের সেন্টেন্স আপনারা পাবেন প্র্যাকটিস করতে গেলে, বড় বড় সেন্টেন্স, তখন যাতে ঘাবড়ে না যান। কিরকম? যদি আপনি কোনো সেন্টেন্সে একটা সাবজেক্ট দেখেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট দেখেন এবং সেই একটা সাবজেক্টের সাথে আপনি দেখেন একাধিক ভার্ব আছে, মানে একাধিক অ্যাকশন ওয়ার্ড আছে, দুইটা কাজের কথা বলা আছে, তাহলে কোন কাজটা এই সেন্টেন্সের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বা কোন কাজটা এই সেন্টেন্সে ইফেক্টিভ, এটা আপনাকে বুঝতে হবে। সেটা কি? যেমন দেখেন, হি হেল্পড মি গোয়িং দেয়ার। এখন দেখেন আমরা লিখতে পারি হি, মানে এটার বাংলা অর্থটা যদি আমি বলে দিই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে সে আমাকে সেখানে যেতে সাহায্য করেছিল। সে আমাকে সেখানে যেতে সাহায্য করেছিল। আচ্ছা, কিন্তু আপনাদেরকে উদাহরণ দিতে যে আমি কিন্তু একটা ভুল বাক্য লিখছি ইংরেজিতে, এবং এটা মারাত্মক ভুল, এটা এখন দেখলাম। যাই হোক, কিন্তু আপনারা জাস্ট বোঝার চেষ্টা করেন, আমি যা বুঝাতে চাচ্ছি। মানে অনেক পাকনা আছে তো, রেকর্ড যদি ভবিষ্যতে কোনো পাকনার হাতে যায়, তখন বলবে ও সে তো ভুল লিখে উদাহরণ দেখাইছে। সে যাতে এই কথা না বলতে পারে, এই কারণে রেকর্ডে বলে দিলাম। যে কি বিষয়টা বুঝাতে চাচ্ছি, আমি বুঝাতে চাচ্ছি যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট, একটা সাবজেক্ট যদি থাকে, সেই সাবজেক্টের সাথে এমন একটা অ্যাকশন ওয়ার্ড থাকতে হবে, যেই অ্যাকশন ওয়ার্ড আর ওই সাবজেক্টটা একত্রিত হয়ে একটা বাক্য জন্ম দিতে পেরেছে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে হি হেল্প যদি আমরা লিখি, তাহলে আমরা এটার উদাহরণ পাই, আমরা এটা পাই সাবজেক্ট, এরপরে এটার সাথে ভার্বের 2 নম্বর ফর্ম বসছে, মানে আমরা হেল্পটাকে যদি ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে ধরি। আর এরপরে হচ্ছে হি গোয়িং অথবা মাই গোয়িং, এটা যদি চিন্তা করেন, মানে হি গোয়িং এভাবেও যদি চিন্তা করেন, অথবা যদি কেউ চিন্তা করে মাই গোয়িং, যেহেতু গোয়িং এর আগে এখানে মাই আছে, তাহলে দেখেন এগুলা কিন্তু কোনো টেন্স প্রকাশ করতে পারে না, নো টেন্স। বুঝতেছেন আপনারা? তার মানে এটার মধ্যে নো টেন্স, এটা কোনো টেন্সের স্ট্রাকচারে পড়ে না। ওই যে আপনি স্ট্রাকচারগুলো এখানে দেখছেন, এইভাবেই পৃথিবীর সমস্ত বাক্যের সূচনা হইতে হবে 100%। এখন কোন বাক্যের মধ্যে যদি একাধিক শব্দ, একাধিক অ্যাকশন ওয়ার্ড দেখে যান, তাহলে এই অ্যাকশন ওয়ার্ড নিয়ে আপনার মাথা ঘামাইতে হবে না। এখানে এই সেন্টেন্সের শুধু মাথা ঘামাইতে হবে হেল্প এই শব্দটাকে দিয়ে। আমি এবার একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন ধরেন, মাই মাদার thought, THOUGHT, thought my success closing her eyes। দেখেন আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে একটু 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 বড় পরিসরে নিচ্ছি। লাইক আমরা আমরা তো আই ইট রাইস, আই গো, আই ফ্লাই, আই সিং, এদিক দিয়ে তো আমাদের কোনো কাজ আসবে না ইন ফিউচারে। অবশ্যই আমরা ছোট ছোট বাক্য, বড় বড় বাক্য মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করব, যাতে করে আমরা বুঝতে পারবো যে আইডিয়া সেন্টেন্সের মধ্যে আমি যখন লিখতে যাব, বলতে যাব, আমি যখন
কয়েকটা শব্দ একটার পর একটা লিখবো, বলবো, আমি আইডিয়াটা সুন্দরভাবে লিখতে পারতেছি কিনা। তাহলে সমস্ত কিছুর মধ্যে শুধু একটা জিনিসের আইডিয়াটা 100% ঠিক রাখতে হবে, সেটা কি? অ্যাকশন ওয়ার্ড। এবং এই অ্যাকশন ওয়ার্ডের আইডিয়াটা আপনি যখন প্লেসমেন্ট করবেন সেন্টেন্সের মধ্যে, তখন আপনি সঠিক উপায়ে করতেছেন কিনা এটা কিন্তু আপনি বুঝতেছেন। অবশ্যই এই ফিলটা আসবে, আপনি প্র্যাকটিস করতে 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 আপনার ভিতরে এই ফিলটা আসবে। তাহলে মাই মাদার থট মাই সাকসেস ক্লোজিং হার আইজ, এই সেন্টেন্সের মধ্যে দুইটা অ্যাকশন ওয়ার্ড আছে, একটা হচ্ছে থট, আরেকটা হচ্ছে কি? ক্লোজিং। তাহলে থট, ক্লোজিং, এই দুইটার মধ্যে কোনটা মেইন অ্যাকশন ভার্ব? বুঝতে পারবেন কিভাবে? থট নাকি ক্লোজিং? মানে দুইটা কাজই কিন্তু একজনই করছে, আমার মায়ে করছে। আমার মায়ে আমার সফলতা চিন্তা করেছিল, থট, থিঙ্ক, থট মানে ভেবেছিল। এবার আমার মা ক্লোজিং হার আইজ, তার চোখটা বন্ধ করেছিল। বাংলা অর্থ দাঁড় করাইলে এটার অর্থটা হবে হচ্ছে আমার মা তার চোখ বন্ধ করিয়া আমার সফলতা ভেবেছিল, চিন্তা করেছিল। তাহলে এই সেন্টেন্সে মায়ের কাজই দুইটা, কিন্তু কোনটা অ্যাকশন ওয়ার্ড মেইন? অ্যান্সার এখনো দিছে, ইয়েস, একজন দিছে থট। মানে থটটা হচ্ছে এখানে মেইন ভার্ব। এইগুলাকে গ্রামারের ভাষায় বলা হয় কি জানেন? ফাইনিট ভার্ব এন্ড নন ফাইনিট ভার্ব। আপনারা তো আর মানে এখানে টিচার যারা হইতে চান তাদের জন্য এই আলোচনা, কিন্তু যারা টিচার হইতে চান না তাদের আর এগুলো জানার দরকার নেই, এটা গ্রামারের মধ্যে কি বুঝায় না বুঝায়। কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে, কারণ আপনি যখন সেন্টেন্স ব্যবহার করবেন, লিখবেন, তখন যদি আপনি কনসেপ্টটা মাথায় রাখেন তখন আপনার সেন্টেন্স হবে ন্যাচারাল। আর যারা ইংলিশ টিচার আছেন বা যারা মানে ইংরেজি নিয়ে আরো অনেক বেশি কিছু করতে চান, ল্যাঙ্গুয়েজ আরো বাড়াইতে চান, আপনি মানে আরো ভালো স্কলার হইতে চান, আপনাকে গ্রামার এক্সপার্ট হইতে হবে, হাই হাই ভলিউমের কাজ আপনি করবেন, আপনি রাইটিং এর কাজ করবেন, বুক লিখবেন, অথবা আপনি কন্টেন্ট রাইটিং এর কাজ করবেন, অথবা আপনি ওয়েব কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এইরকম মানে ইংলিশ নিয়ে এসইও করবেন যারা, তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এসইও করতে গেলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও এই কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আপনার এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। কেন? কারণ এই কনসেপ্টগুলোর উপরেই কিন্তু এসইও মেজারমেন্ট হয়। নোবডি নোজ দ্যাট। কারণ এই কনসেপ্টে যে বাক্য তৈরি করবে এবং যারা বাক্য ব্যবহার করবে, যারা যারা লিখবে, তাদেরটা ন্যাচারাল হবে। বিদেশিরা এটা বুঝবে না এটার মধ্যে গ্রামারের ব্যাকরণে কি ধারণা আছে, এটা তারা বুঝে না। আমরা যেরকম বাংলা ব্যাকরণ নিয়ে এত বেশি কনসার্ন না, বাট স্টিল তাদের মধ্যে যারা এরকম অটোমেটিক বাক্য তৈরি করতে পারে তারা আসলে স্কুল কলেজ লেখাপড়া করে শিক্ষিত হয়ে যায়। ওই হতে হতে তারা বুঝে যায় দিস ইজ সাউন্ড গুড। আর অন্য স্টাইলে যদি কেউ লিখে দ্যাট ইজ নট সাউন্ড, দ্যাট ইজ সাউন্ড ব্যাড। বুঝতে পারছেন কথা না? তাহলে এই কনসেপ্টটাকে যারা টিচার আছেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম যে ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব বলা হয়। মজা করতে পারি, একটু মজা করতে পারি। ফাইনিট ভার্ব, এরপর হচ্ছে নন ফাইনিট ভার্ব, মানে এগুলোকে নাম, এগুলো গ্রামারের নাম, বাংলা অর্থ জানার দরকার নাই। তাহলে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব জাস্ট একটু শুনে রাখেন বা জেনে রাখেন। These are the finite verb and non-finite verb. এখন finite verb, non-finite verb এটা মানে কি আপনি কিন্তু খুব সহজে বুঝে গেছেন যারা টিচার আছেন, যে যেই ভার্বের সাথে যেই সাবজেক্ট আর যেই অ্যাকশন ওয়ার্ড একসাথে বসে একটা টেন্স প্রকাশ করতে পারে সেটা হচ্ছে সমাপিকা, মানে তারা ফাইনিট। আর যেই অ্যাকশন ওয়ার্ড আর যেই সাবজেক্ট বা সাবজেক্ট আর অ্যাকশন ওয়ার্ড মিলে যদি কোনো টেন্স প্রকাশ না করে, এটা নন ফাইনিট ভার্ব। এটা এই সেন্টেন্সে গুরুত্বপূর্ণ সেকেন্ড পজিশনে আছে, বাট এটা ইজ নট এ প্রাইম ওয়ার্ড, ইংলিশের প্রাইম ওয়ার্ড না এটা। বুঝতেছেন? মাথা নাড়ায় বলেন ইয়েস অর নো। ওকে, এবার দেখেন এই সেন্টেন্সের মধ্যে ফাইনিট ভার্ব কোনটা? থট। কিভাবে? মাই মাদার থট, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। আর ক্লোজিং এটা কিন্তু হয় না। বুঝতে পারছেন? যাই হোক, যেহেতু অনেকেই এখানে দুর্বল আছেন বা অনেকেই আছেন, আস্তে আস্তে বুঝবেন। কিভাবে বুঝবেন? এই সেন্টেন্সের মধ্যে এই টু সি এটা কিন্তু নন ফাইনিট ভার্ব। টু সি নন ফাইনিট ভার্ব। আচ্ছা, আপনাদেরকে আমি একটা জিনিস আরো সহজ করে দিই। আমরা এই প্র্যাকটিসটা তো করবো, আমরা কিন্তু আস্তে আস্তে এরকম আরো বড় বড় প্র্যাকটিসের ভিতরে ঢুকবো, তখন আপনি যাতে তখন খেয়া না হারায় ফেলেন। আমি তো আমাকে নিয়ে প্রচুর পরিমাণ সমালোচনা আছে, অনেক কথা আছে। আমার ছোটবেলার বন্ধুরা আমার একরকম চিনে, মাঝখানের বন্ধুরা একরকম চিনে, আমার প্রফেশনাল লাইফে আমাকে মানুষ একরকম ভাবে চিনে, ফেসবুকে একরকম ভাবে চিনে। হাজারটা রূপ আছে আমার। এই হাজারটা রূপের মধ্যে একটা বিষয় নিয়ে কেউ কোনোদিন কোনো কথা বলতে পারে নাই এবং পারবেও না ইন ফিউচারে। সেটা কি? হাসান বুঝাইতে পারে না বা হাসান পড়াইতে পারে না। এই কথা, এই এক্সাম্পল জীবনে কেউ দিতে পারে না। এখন এই কথাগুলো আপনাদেরকে কেন বলতেছি? জাস্ট বিকজ আপনারা যখন আরো বড় বড় প্র্যাকটিসে যাবেন তখন যাতে এই কথাটা আপনি না বলেন, সেই কারণে আমি আগেই আপনাকে কি করে দিচ্ছি,
একটু সতর্ক, একটা সতর্কতা দিয়ে দিচ্ছি। সেই সতর্কতা কি, যে একটু আরেকটু সহজ করে দিই যাতে আপনি ভবিষ্যতে না ঘাবড়ে যান। সেই সহজটা কি, আচ্ছা ফাইনিট এবং নন ফাইনিট যেহেতু আমরা আলোচনা করলাম, FINIT ফাইনিট যেহেতু আমরা আলোচনা করলাম, ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট মানে রূপ। অনেকেই হয়তো জিজ্ঞাসা করলে ঘাবড়ে যেতে পারেন যে আমি তো এগুলো বলতে পারবো না বা বুঝতে পারতেছি না। কোনো সমস্যা নাই, একটু শুনতে থাকেন যে ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব এটা মানে কি। আমি যদি বলি যে আই ইট রাইস, এই সেন্টেন্সের মধ্যে কোনো নন ফাইনিট ভার্ব নাই, এটা বাক্য তৈরি করতে হলে একটা সাবজেক্ট আর একটা অ্যাকশন ভার্ব দরকার হয়। আপনারা জাস্ট একটা জিনিস এখন আপাতত মনে রাখেন, এই নন ফাইনিট ভার্বগুলো সেন্টেন্সের মধ্যে তিনটা ভাবে, তিনটা রূপে ব্যবহৃত হয়। নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট গুলো একটা হচ্ছে টু প্লাস V1, টু বি আবার ভাইবেন না কেউ, টু প্লাস V1 এটা এটা একটা ভার্বের ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। বুঝতে পারতেছেন, এটা ভার্বের একটা নতুন ফর্ম। যাই হোক, অনেকে ঘাবড়া যেতে পারেন, কোনো সমস্যা নাই। টু প্লাস V1 এটা রূপ, এটা হচ্ছে যারা একটু বেশি জানে ইংরেজি বা ইংরেজির বেসিকটা যাদের একটু আগে থেকে ভালো ছিল তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে টু প্লাস V1 এটা হচ্ছে একটা রূপ। আরেকটা রূপ হচ্ছে মানে শুধু শুধু সেন্টেন্সের মধ্যে ভার্বের 3 নম্বর ফর্ম থাকা, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকা উইদাউট অক্সিলারিজ। কোনো অক্সিলারিজ ছাড়া ভার্বের সাথে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা নন ফাইনিট ভার্ব হয়। আরেকটা হচ্ছে V4। আমি আবারও ডিসক্লেইমার দিয়ে দিচ্ছি যে আপনারা যদি এই মাঝখানের এই কিছুক্ষণের এই কথাগুলো যদি না বুঝেন কোনো সমস্যা নেই, কারণ আমাদের প্রসেস যেটা যাচ্ছে সেই প্রসেসের মধ্যে যেতে 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 একটা সময় আপনি বুঝে যাবেন। তাহলে কেন এখানে আলোচনা করতেছি, পরে করতে পারি না, আগে থেকে করে দিচ্ছি। কারণ হচ্ছে বেসিক এই প্র্যাকটিসটা যখন করতে যাবো তখন আবার অনেকে বিরক্ত হয়ে যেতে পারে, আমি তো এগুলো জানি, এগুলো তো আমার এত প্র্যাকটিস করার দরকার নাই সামথিং এরকম যাদের মনে হচ্ছে, তাদের জন্য এগুলো দিয়ে দিচ্ছি যে না, আপনার এগুলো দরকার, কারণ আপনি এগুলোর সময় গেলে ধরাটা খাবেন। বুঝতে পারতেছেন, ভেরি ইজি, নট এ বিগ টাস্ক। তাহলে এখন এই বাক্যটা লিখতে গিয়ে যেহেতু এটা লিখেই ফেলছি, এই কারণে আমি এতগুলো কথা বলছি যে দেখেন এই সেন্টেন্সের মধ্যে শুধু ওয়েন্ট এই শব্দটাকে নিয়ে আপনার টেনশন করতে হবে, অন্য যেটা যেভাবে আছে সেটা সেভাবেই থাকবে। ইউ ডোন্ট নিড টু ওয়ারি, আপনার চিন্তা করার দরকার নাই। এখানে টু সি জীবনে কোনোদিন টু স হবে না, এখানে সিন হবে না, এখানে সিং হবে না। বুঝতে পারতেছেন আমার কথা? আচ্ছা, তাহলে এই বাক্যটা যদি আমরা চেঞ্জ করি, আচ্ছা এখানে আমরা লিখলাম হি ওয়েন্ট টু সি, অথবা রেবা ওয়েন্ট টু সি ইউ ইন দ্য হসপিটাল। রেবা মানে হাসপাতালে তোমাকে দেখতে গিয়েছিল। এই সেন্টেন্সটা যদি আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে লিখতে চাই, আমাদেরকে কি করতে হবে বলেন তো দেখি, কে বলতে পারবেন? আপনারা একটু চ্যাট বক্সে লিখে ফেলতে পারেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখলে কি হবে। তাহমিদ বলতে পারবে না, তাহমিদ বলেন তো দেখি, আনমিউট করেন আপনাকে। Reba go to see you in the hospital. ভেরি গুড তাহমিদ, আপনি এই ভুলটা করবেন, এই কারণে আপনাকে অ্যানসার বলতে দিছি। আপনার মতো ভুল কারা কারা করছে আমি বলে দিই, যেমন জসিমউদ্দিন এই ভুল করছে, হৃদয় ভুল করছে, এরপরে হচ্ছে আসিফ রিয়াদ করে নাই, আব্দুল্লাহ করে নাই, অন্য যারা করবে অনেকে মেসেজ লেখা বন্ধ করে দিচ্ছে। তাহলে এখানে ভুলটা কি, ক্লাস 6 এর বাচ্চাদের মতো ভুল করতেছেন, যারা মুরব্বী আছেন তাদেরকে বলে দিচ্ছি কিরকম। ওর জন্য ভুল করাটা বৈধ, ও এই ভুলটা করতেই পারে, নো ইস্যুস। এখানে হবে রেবা। এবার শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার বোঝায় তাহলে ভার্বের সাথে একটা এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে অ্যানসারটা কি হবে, রেবা, এরপর হবে গোজ। অসুবিধা নেই তাহমিদ, কোনো সমস্যা নেই। আপনি এমন ভাবে মাথা নিচে দিকে নামায় ফেলছেন মনে হয় আপনি ক্রিকেট খেলার একটা ক্যাচ মিস করে ফেলছেন। এটাই ভুল করে ফেললাম বলে। কোনো সমস্যা নাই তাহমিদ, নাথিং টু ওয়ারি। কিছু কিছু ভুলে আমি অনেক খুশি হই, যেমন আপনার এই ভুলটা, আই লাইক ইট। কারণ এরকম ভুল করলে, যারা এরকম ভুল করে ফেলে অ্যাক্সিডেন্টলি, তাদের শিক্ষাটা মানে তারা যে ধাক্কাটা খায় তখন তারা আরো সচেতন হয়ে যায়, তখন তারা ফিউচারে একদম 100% মানে রাইট থাকে। আর যারা ভুল করে না তাদেরকে নিয়ে টেনশন, কখন যে তারা ভুল করে ফেলে বলা যায় না। তো একটু একটু ভুল করবেন, একটু একটু শিখবেন, দ্যাট ইজ দ্য গোল। তাহলে রেবা গোজ, এরপর হচ্ছে টু সি ইউ ইন দ্য হসপিটাল, রাইট? ঠিক না তাহমিদ? তাহমিদ এটাকে যদি পাস্ট করি তাহলে কি হবে বলেন তো, এখানে ওই সেন্টেন্সটাই পাস্টে ছিল। Reba want to see you in the went not went, sorry went বলেন তো, went Reba went to see you in the hospital। ঠিক আছে,
ওয়েল ফাইন। এরপরটা কি হবে বলেন তো? ফিউচার রেবা Reva will go will to go, see very good, will go to see you you in the in the hospital. hospital। এটা বাকি অংশ আমরা লিখলাম না। আচ্ছা, এরপর দেখেন কন্টিনিউয়াস যদি করি তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটা কি করতে হবে বলেন তো? Reva is রেবা is going going to see you in the hospital. to see you in the hospital। Hospital. ভেরি গুড। আচ্ছা, এবার এটা যদি পাস্ট কন্টিনিউয়াস করি তাহলে কি হবে বলেন? Reva was going to রেবা was going going to see you to see you in the in hospital. the hospital। ভেরি গুড। এবার দেখেন ফিউচার কন্টিনিউয়াস করলে কি হবে? Reva will be going to see you in the hospital. আপনার বাসায় কথা বলতেছে? আমার বোনটা একটু কথা বলতেছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন রেবা is going to see you in the hospital, রেবা was going to see you in the hospital and রেবা will be going to see you in the hospital। आपको क्या কোনো প্রবলেম আছে কারো? কারো কোনো প্রবলেম আছে বলেন? তাহমিদ, আপনার কোনো প্রবলেম আছে? ও তাহমিদ, আরে মাইকটা মিউট করে ছেলেটা বিপদে পড়ছে। যেহেতু মাইক একবার মিউট করে ফেলছেন, মাইক আর আনমিউট করতে পারবেন না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন নো, কারো কোনো প্রবলেম নেই, চ্যাটে অনেকে মেসেজ অ্যানসার দিচ্ছে। ভেরি গুড। তাহলে দেখেন রেবা ইজ গোয়িং টু সি ইউ ইন দ্য হসপিটাল, রেবা ওয়াজ গোয়িং টু সি ইউ ইন দ্য হসপিটাল এন্ড রেবা উইল বি গোয়িং টু সি ইউ ইন দ্য হসপিটাল। আমরা কন্টিনিউয়াস করে ফেলেছি। এবার আমরা যদি এটাকে পারফেক্ট স্ট্রাকচারে লিখতে চাই তাহলে কি বলতে পারবেন? রেবা, এবার রেবার সাথে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? আমি এখানে বলছিলাম যে কোনো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এটার সাথে সিঙ্গুলারে এস, এবার হ্যাভ হ্যাজ এর মধ্যে কোনটার সাথে এস আছে? হ্যাজ এর সাথে, তাহলে এখানে হ্যাজ হবে। তাহলে রেবা হ্যাজ, এবার কি হবে? গন টু সি ইউ ইন দা হসপিটাল। এরপরটা হবে রেবা হ্যাড গন টু সি ইউ ইন দা হসপিটাল। এরপরটা হচ্ছে রেবা উইল হ্যাভ গন টু সি ইউ ইন দা হসপিটাল। বলেন ঠিক না বেঠিক? কোন স্ট্রাকচার অনুযায়ী আমি সেন্টেন্স ভুল লিখছি? লিখে নেই, এবং প্রত্যেকটা সেন্টেন্স আমি কারেক্ট লিখছি। আমি এই এক্সাম্পলটার মধ্যে আপনাদেরকে আরেকটা জাদু দেখাতে চাই, খেলা দেখাতে চাই। দেখেন আমাদের এখানে মূল শব্দটা কি ছিল? মানে এখানে এই যে এখানে তো আমি বাক্য লিখে দিছি, এই বাক্যটা না লিখে যদি একটা শব্দ লিখতাম তাহলে সেই শব্দটা লিখতাম হচ্ছে গো। আমরা গো দিয়ে একটা বাক্য তৈরি করবো, তাই না? তাহলে ধরেন এই প্যাটার্নে, মানে এই সেন্টেন্সটার মধ্যে রেবা ওয়েন্ট টু সি ইউ ইন দ্য হসপিটাল, মানে রেবা ওয়েন্ট টু সি ইউ, রেবা তোমাকে দেখতে গেছিল হসপিটাল, এর একটা সেন্টেন্স। এখন যখন আপনারা এইভাবে কয়েক রকম বাক্য দিয়ে প্র্যাকটিস করবেন তখন আপনি দেখবেন কি যে এই অ্যাকশন ওয়ার্ডের যে সেন্স, সেই সেন্সটা এখানে কোন কোন স্ট্রাকচার অনুযায়ী সবচেয়ে বেশি ভালো শোনায়। বুঝতে পারছেন? মানে এই বাক্য হয়তো আপনার তৈরি করতে হবে না, জানতে হবে না, কোনো সমস্যা নেই, সেগুলো আপনি পরে জানবেন। যেমন এখানে খুব বেশি ভ্যালিড এবং সুন্দর একটা সেন্টেন্স হচ্ছে রেবা ইজ গোয়িং টু সি ইউ ইন দ্য হসপিটাল। তাহলে এই যে ভ্যালিড সুন্দর বাক্য আর অসুন্দর বাক্য, এটা আপনি বুঝতে পারবেন। যেমন এখানে অন্য সবগুলা বাক্য কিন্তু ব্যবহৃত না, যেমন রেবা হ্যাজ গন টু সি ইউ হসপিটাল, এটা জীবনে কোনোদিন কেউ কোনোভাবে এই বাক্যটা এইভাবে ব্যবহার করতে হবে না। অন্য অনেক বাক্য আছে, উইল হ্যাভ গন টু সি ইউ হসপিটাল, দরকার নাই। কিন্তু আমার কেন প্র্যাকটিস করতে হবে? কারণ যখন আমি সবগুলা প্যাটার্ন জেনে যাব তখন আমি বুঝতে পারবো যে এই প্যাটার্নের এই বাক্যটাই সবচেয়ে বেশি সুন্দর। এরকম একটা অ্যাকুইজিশন আপনার ভিতরে একটা সময় আসবে। আমরা যদি এখন এই সেন্টেন্সটাই চেঞ্জ করি তাহলে অটোমেটিক এই সেন্টেন্সগুলো আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। বলেন ঠিক না বেঠিক? সবগুলো সেন্টেন্স চেঞ্জ করতে হবে। এখন আমরা আরো একটা সেন্টেন্স চেঞ্জ করব। এবার এই সেন্টেন্সটা আপনাদের সবাইকে নিয়ে করব, কারণ সবাই চ্যাট বক্সের মধ্যে যদি পারেন চ্যাট বক্সে অ্যানসার করবেন, অথবা কেউ যদি পারেন খাতায় লিখে এক্সারসাইজটা করবেন, লিখবেন আই উইল গিভ ইউ দ্য সেন্টেন্স এন্ড ইউ উইল চেঞ্জ ইট অ্যাকর্ডিংলি। খুব দ্রুত আপনি এই চেঞ্জটা করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো আপনি স্ট্রাকচারটা কত তাড়াতাড়ি ধরতে পারছেন। ইউ ক্যান টেক ইউর টাইম, আপনারা আপনাদের সময় নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি খাতায় প্র্যাকটিস করতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ আমি যেভাবে টাইপ করি বা আপনারা যেভাবে টাইপ করেন বা মোবাইলে গুতাগুতি করার চাইতে মানে আপনি একটু খাতায় লিখেন, কাগজে কলমে, আপনার ব্রেইন ওই লেখাটাকে টাচ করবে। সো ইউ হ্যাভ টু ডু ইট। আমি বাক্যটা এখানে দিব, আপনি সেন্টেন্সগুলো খাতায় লিখবেন। প্রথম আমি একটা বাক্য দিচ্ছি, সেই বাক্যটা সবাই লিখবেন হচ্ছে দ্য স্টুডেন্ট knew the matter. The student, I'm sorry, এখানে হবে knew, 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 এটা হচ্ছে সেন্টেন্স। The student knew the matter.
এবার এই বাক্যটা দিয়ে আপনি 9টা বাক্য তৈরি করবেন। তাহলে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে দ্য স্টুডেন্ট নিউ দ্য ম্যাটার, এটা কোন সেন্টেন্স? দ্য স্টুডেন্ট নিউ দ্য ম্যাটার, এটা কোন সেন্টেন্স? এক্সারসাইজ করতে গেলে এত তাড়াহুড়া করার কিছু নাই। হ্যাঁ, বাচ্চাদেরকে বকা দেওয়া বা মারামারি করারও কিছু নাই। যারা ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি অনেকে হয়তো বাচ্চাকে বকা দিচ্ছেন অথবা ডিস্টার্ব করতেছেন, প্লিজ ডোন্ট ডু ইট। কোনো টেনশনের কিছু নাই, ইউ জাস্ট টেক ইউর টাইম এন্ড আস্তে ধীরে করতে পারবেন। মেহেদি হাসান, মেহেদি হাসানের অ্যান্সারটা এখানে লিখে দিই। হ্যাঁ, মেহেদি হাসান, ডোন্ট মাইন্ড ব্রাদার। ওমা, আচ্ছা আমি এখানে লিখি মেহেদি হাসান। আচ্ছা, আপনার স্ক্রিন দেখতে হবে না? দ্য স্টুডেন্ট নিউ দ্য ম্যাটার, এটা তো দেখতে পাচ্ছেন, রাইট? লিখছেন খাতায়? সোহেল রানা। এখানে কিন্তু এমন অনেকে আছেন, এই যে লেখালেখি শুরু করছেন, আহারে লিখতে যায় যে কি অবস্থা, আপনাদের দুনিয়া কেমন হয়ে যায়। এর মাথা, এর টাওয়ার ঠিক থাকে না, বি এর গোল ঠিক থাকে না, সি লিখতে যায় পেঁচায় ফেলেন, কলমের দাঁত ভেঙে ফেলেন, এরকমও কিন্তু আছেন এখানে। তো আপনি বোঝেন আপনার কতগুলা ঘাটতি নিয়ে আপনি ইংরেজি শিখতে চান। তাইলে আপনাদের জন্য ওই ভিডিও, মঞ্জুরিনের ভিডিও অথবা অন্য কারো ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনাদের জন্য। যারা ইংরেজি লিখতে গেলে স্যার আমি তো ভাবছিলাম না জানি কোন জাদু পাম আমার কাছে। প্রথম 3টা ক্লাসে জাদু পাইছেন, এবারের ক্লাসগুলোতেও জাদু পাবেন। যোগ্য লোকেরা আর অযোগ্য লোকেরা এবার টেনশনে পড়ে যাবেন। একটা গান গাইতে পারেন, খিচ মেরি ফটো, মানে খিচ খেয়ে যেতে হবে আর কি আপনাকে। দেখি কতক্ষণ রবিন লিখছেন? রবিন, রবিন না লিখে, রবিন আমার এই কথাগুলো শুনে না লিখে বলছে স্যার কিভাবে কিভাবে আমার কথাগুলো জেনে যায়। আল্লাহ, স্যারের কথার সাথে আমার জীবনের কত মিল। আরে রবিন শেখ রে, লেখেন লেখেন, আমি দেখতেছি। মানে রবিন শেখের, মানে আমি রেকর্ড করে রাখি দাঁড়ান আমার মোবাইলে। দ্য স্টুডেন্ট, জি মাহবুবা, যিনি আমি 3টা চ্যাট মানে টাইপিং করে 3টা তাড়াতাড়ি লিখছেন, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। যদি কারো খাতায় লেখা শেষ হয়ে যায় আমাদের এখানে একটু ডান লিখবেন, মেসেজের মধ্যে অবশ্যই ডান লিখবেন, এন্ড দেন আমরা সামনে সামনে কাজ করবো। রবিন শেখ ক্যামেরা অফ করে দিয়েছেন আপনি? আচ্ছা, তাহলে আমরা এখানে এই সেন্টেন্সটা লিখতে গিয়ে আমাদের একজন যে মানে খামখেয়ালি অথবা যে কোনো কারণেই তার একটা ভুল হয়ে গেছে। প্রথমটা হচ্ছে সেন্টেন্সটা ছিল কি, দ্য স্টুডেন্ট, দ্য SSTUDENT স্টুডেন্ট। এখন দেখেন একাধিক সাবজেক্ট, আমি 2টা সেন্টেন্স লিখতেছি, আমি আরেকটা সেন্টেন্স লিখি দ্য স্টুডেন্টস। এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে 2টা শব্দের ভিতরে। দ্য স্টুডেন্ট এটার মানে হচ্ছে, এটা ওয়ান এন্ড অনলি পয়েন্ট করে দিচ্ছেন, নোট ডাউন, দিস ইজ সিঙ্গুলার। আর দ্য স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল। ঠিক না ভাই? ঠিক, অবশ্যই ঠিক। এবার দেখেন দ্য স্টুডেন্ট নোজ দ্য ম্যাটার, তাহলে দ্য স্টুডেন্ট নোজ হইছে, এই নো এর সাথে S/S যুক্ত হয়েছে, দ্য স্টুডেন্ট নোজ দ্য ম্যাটার। আশা করি সবাই বুঝতে পারতেছেন, এই যে নোজ এখানে একটা S/S যুক্ত করছে। এবার এটাকে যদি পাস্ট করি তাহলে হবে দ্য স্টুডেন্ট নিউ দ্য ম্যাটার। কেন এইভাবেই প্র্যাকটিস করতে হবে, এটা একটা আরেকটা উদাহরণ আপনারা, আরেকটা কারণ এখন আপনারা পাবেন, উইল নো দ্য ম্যাটার। আগে ইনডিফিনিট গুলো আপনি ক্লিয়ার হবেন, এরপর এবার আপনি কন্টিনিউয়াসে যাবেন। তাহলে দ্য স্টুডেন্ট ইজ নাকি আর? ইজ। কেন ইজ হবে? স্টুডেন্ট সিঙ্গুলার। এবার দ্য স্টুডেন্ট ইজ নোয়িং, KNOW, নোয়িং দ্য ম্যাটার। এবার দেখেন দ্য স্টুডেন্ট ওয়াজ নোয়িং দ্য ম্যাটার। এরপর হচ্ছে দ্য স্টুডেন্ট
will be knowing the matter. এরপরটা হচ্ছে the student has known the matter. এই যে has known লিখতে যা ভুল করে ফেলছেন, to have verb এরপর ভার্বের সাথে s by s, মানে to have verb এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে the student has known the matter. এরপরটা হচ্ছে কি the student had known the matter. এরপর হচ্ছে the student will have known the matter. বুঝতেছেন? known the matter শেষ হলো। তাহলে আপনি এইভাবে করে সেন্টেন্স চেঞ্জ করবেন, সেন্টেন্স চেঞ্জ করবেন, সেন্টেন্স চেঞ্জ করবেন, একটা সেন্টেন্স দিবেন, একটা সেন্টেন্স চেঞ্জ করবেন। এখন আপনাদের সাথে আমি একটা খেলা খেলবো। সেই খেলাটা কি? যদিও বিশাল টেনশনে আছি, আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, কিন্তু তারপরেও খেলাটা আমাকে খেলতেই হবে। পৃথিবীর কোনো অপশক্তি আপনার আর সব কথা বলা যাবে না, কারণ যে কোনো মতো ঘটনা ঘটতে পারে, কিন্তু এখন একটা খেলা খেলতেই হবে আমাকে, এটা আপনাদের সকলের ভালোর জন্য। সেই খেলাটা হচ্ছে আমি এখন একটা সেন্টেন্স লিখবো, আপনার অ্যানসারের মধ্যে চ্যাট বক্সের মধ্যে খুব দ্রুত লিখবেন এটা কোন টেন্সের স্ট্রাকচার লিখছে। ইজ ওয়াজ এটা ভুল হয়েছে, শুধু আর ওয়্যার ইউজ করে ফেলছে। যদি স্টুডেন্টস থাকতো তাহলে ওয়্যার আর এগুলো প্লুরাল গুলো ব্যবহার করবেন, আর স্টুডেন্ট হলে সিঙ্গুলার ব্যবহার করবেন, ঠিক আছে? এখন আমি সেন্টেন্স লিখবো, আপনারা বলবেন এই সেন্টেন্স গুলো কোনটা কোন টেন্স, রাইট? পারবেন? The boy cut his hair, অথবা his nail, অথবা leg। The boy cut his leg, এটা কোন টেন্স বলবেন? সিম্পল, একজন লিখছে সিম্পল, আরেকজন লিখছে পাস্ট ইনডিফিনিট, আরেকজন লিখছে প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকজন লিখছে সিম্পল পাস্ট, আরেকজন লিখছে পাস্ট ইনডিফিনিট, আরেকজন লিখছে সিম্পল। শুধু সিম্পল লিখলে তো হবে না, আপনি শুধু সিম্পল লিখতেছেন কেন? মানে এটা কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট, মানে সিম্পল প্রেজেন্ট মানে কি? এটা টেন্সের নাম জানা না, কিন্তু মানে আপনি বলেন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট বলেন, সিম্পল বলার দরকার নাই, ইনডিফিনিটটা বলেন। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, না ফিউচার ইনডিফিনিট, নাকি কন্টিনিউয়াস টেন্স? মাসুদুর রহমান, ভেরি গুড। প্রেজেন্ট কিভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট? জসিম মাইক অন করে বলেন। ইয়েস জসিম, আপনি আপনাকে আনমিউট করতে পারবেন। জি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ হচ্ছে দা বয়, তারপর হচ্ছে যে একটা ভার্ব আসছে এই জন্য, মানে অ্যাকশন ওয়ার্ড আসছে এই জন্য। ভেরি গুড। তাহলে অ্যাকশন ওয়ার্ডটা কি এখানে? কাট। কাট। এই কাট অ্যাকশন ওয়ার্ডের কি কি জিনিস আমরা জানি একটু বলেন তো? কাট, এটা হচ্ছে আমরা জানি কাট 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 কাটিং। কি বলেন? কাট 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 মানে কাট 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 কাটিং, মানে এটা হচ্ছে যে পাঁচটার পাঁচটা হচ্ছে কাট, কুট, কুটিং নাকি? না না, এটা হবে না তো। কাট সেম হবে, সেম কাট কাট, এরপর হচ্ছে সি ইউ টি কাট, এরপর হচ্ছে কাটিং, সি ইউ ডাবল টি এন জি কাটিং। আচ্ছা, তাহলে এখানে এটা কোনটা আছে? কাট। আচ্ছা, এখানে তো হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব চলে আসছে। হ্যাঁ, তাহলে তিনটাই তো একরকম। এখন এখানে কোনটা আছে? প্রেজেন্ট, পাস্ট, নাকি পাস্ট পার্টিসিপল? কোন ফর্মে আছে এখানে? মারুফ হাসান কি? মারুফ হাসান হাত তুলেন, এখানে হাত তুলেন, তাহলে আমি আপনার আইডি করতে পারি। মারুফ হাসান, ইয়েস মারুফ হাসান, আপনি আনমিউট করেন। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে তো হচ্ছে কার্টের সাথে এস বাই এস যোগ হইতো। ভেরি গুড। কেন? কারণ স্যার সাবজেক্ট তো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভেরি গুড জসিম, আপনি বুঝতে পারছেন? তাহলে এখন এই সেন্টেন্সটার মধ্যে তো আমরা আটকে গেছি। হাই হাই রে, কি ধরা খেলাম। দ্য বয় কাট হিজ লেগ, হোয়াট ডাজ ইট মিন? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বলছে। কিভাবে বুঝছি? কারণ এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতো তাহলে ভার্বটা হচ্ছে দ্য বয় সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হইলে এটার সাথে এস বাই এস যুক্ত হওয়ার কথা ছিল। দ্য বয় কাটস হিজ লেগ, বুঝতে পারছেন? তাহলে যারা যারা প্রেজেন্ট ইনডিফিনিট লিখছেন তারা অনেকেই ভুল করছেন, অনেকে ওপস লিখছেন, এটা লিখছেন, সেটা লিখছেন। যাই হোক, এখানে অনেক ওস্তাদ আছেন, সকল ওস্তাদকে আমার সালাম, সকল উস্তাদদেরকে আমার সালাম। এখন আমি আরেকটা সেন্টেন্স দিব, এবার দেখি এবার কে কে পারেন এটা। খেয়াল করেন, সাবজেক্ট ফার্স্ট পারসন হলে কিভাবে বোঝা যেত? সাবজেক্ট ফার্স্ট পারসন হলে কিভাবে বোঝা যেত? ভেরি গুড। যেমন আমি যদি বলতাম আই কাট মাই লেগ, তাহলে সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে এখন এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট? এটাকে আমরা প্রেজেন্ট ধরে নিব, এটাকে আমরা প্রেজেন্টই ধরে নেব।
যদি এটা পাস্ট হইতো তাহলে এখানে পাস্ট ইন্ডিকেশন কিছু ওয়ার্ড থাকতো, যেমন যদি লেখা থাকে আই কাট মাই লেগ ইয়েস্টারডে, তাহলে এটাকে পাস্ট ধরতে হবে। এখন বিষয়টা ক্লিয়ার? তো একজন হাবিবুর রহমান প্রশ্ন করছে, আশা করি হাবিব বুঝতে পারছেন। যদি এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট থাকতো তাহলে আমাদের আমরা কিছু ফর্মুলা শিখবো, বুঝতে পারছেন? মানে আমরা যখন আমাদের এই সেন্টেন্স গুলো ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা তো ওই যে আমি বলছি আপনাদেরকে, মনে আছে যে সেন্টেন্স মানে হচ্ছে সেন্স অফ টেন্স, তার মানে সেন্স অফ টেন্সের সেন্সটা রেডি করাটা আপনার জানতে হবে। তাহলে সেন্স রেডি করার আগে তো আমাদেরকে টেন্সটা জানতে হবে। তাহলে আমরা টেন্সটা প্র্যাকটিস করার পর এবার আমরা শিখবো যে মানে কোন টেন্সটা কিভাবে ব্যবহার হবে, সেটা কিভাবে। যেমন আমরা একটা ফর্মুলা আমরা শিখবো এরকম যে কোন সেন্টেন্সে অতীত নির্দেশক কোন শব্দ, অতীতের তারিখ, বার, মাস বা অতীতে সংঘটিত হয়ে গেছে এমন কোন কাজের কথা, এমন কোন সময়ের কথা উল্লেখ থাকলে সেটা পাস্ট ইনডেফিনিটে ওই সেন্টেন্সটা ব্যবহার করতে হবে। আশা করি আপনি এই ক্লাসগুলোতে আরো ভালোভাবে বুঝবেন। ওয়েল ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, এই সেন্টেন্সটা কোন টেন্স সেটা আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে? আরেকটা সেন্টেন্স লিখতেছে হচ্ছে যে our young generation have had a tremendous affection for that trends. ধরেন এটা একটা বিশাল বড় সেন্টেন্স, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা আপনারা বলবেন। যারা ভিডিও রেকর্ড দেখবেন ভিডিওটা পজ করবেন, পজ করে এরপর আপনি অ্যানসার করার চেষ্টা করবেন। তাহলে এই সেন্টেন্সটা যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যানসার করছেন তাদেরটা হচ্ছে সঠিক। কিভাবে? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আওয়ার ইয়াং জেনারেশন। এই ইয়াং জেনারেশন দ্বারা সমস্ত ইয়াং জেনারেশনকে বোঝানো হয়েছে, এই কারণে এটার সাথে হ্যাভ বসানো হয়েছে প্লুরাল হিসেবে। তাহলে আওয়ার ইয়াং জেনারেশন হ্যাভ, এরপরে হচ্ছে মূল ভার্বের 3 নম্বর ফর্ম, তার মানে আরেকটা মূল ভার্ব ছিল, এটা হচ্ছে হ্যাড। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথম হ্যাভটা হচ্ছে টু হ্যাভ ভার্বের অক্সিলারি ভার্ব, সাবজেক্টের সাথে একটা অক্সিলারি ভার্ব বসছে, এবং এরপরের হ্যাভটা হচ্ছে মূল ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে এই সেন্টেন্সটাকে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করেন তাহলে আপনি বুঝে যাবেন এই সেন্টেন্সের মূল ভার্বটা কি ছিল। তাহলে এই সেন্টেন্সের মূল ভার্বটা ছিল হচ্ছে, যদি আপনি এটাকে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হয় তাহলে আপনাকে মূল ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে এই সেন্টেন্সের মূল ভার্বটাই ছিল টু হ্যাভ ভার্ব। তাহলে এটার অ্যানসারটা হবে কি? এই হ্যাডটা কেটে দেন, তাহলে হবে এখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেছে যে আওয়ার ইয়াং জেনারেশন হ্যাভ এ ট্রিমেন্ডার। একজনে কি করছে? হ্যাভ হ্যাজ লিখছে, মানে হ্যাভ এর পরে আবার হ্যাজ লিখছে। এবার বুঝেন তার ব্রেনে কত সমস্যা হচ্ছে। নাম উচ্চারণ করতেছি না কারণ একটু লজ্জা পেয়ে যেতে পারে, কিন্তু হ্যাভ হ্যাজ হবে না। আওয়ার ইয়াং জেনারেশন হ্যাভ হ্যাজ, এটা কি হবে কোনোদিন? জীবনও না। কারণ টু হ্যাভ ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে সেটা যেই ভার্বই হোক এটা 3 নম্বর ফর্ম বসাইতে হবে। তাহলে এখানে এই আওয়ার ইয়াং জেনারেশন হ্যাভ এ ট্রিমেন্ডাস, যেমন দেখেন একটু বড় সেন্টেন্স হয়ে গেছে তার জন্য একটু বুঝে নেই, বা অনেকের জন্য এত আরে বাপরে বাপ এত ইংরেজি শব্দ ভয় পাচ্ছে, তাহলে তাকে ছোট ছোট সেন্টেন্স। আমি যদি বলি আই হ্যাভ এ কাপ অফ টি, আই হ্যাভ এ কাপ অফ টি, তার মানে আমার একটা কাপ অফ টি আছে। এবার এটাকে যদি আমি প্রেজেন্ট পারফেক্টে লিখতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? আই হ্যাভ, এরপরে হ্যাভ এ কাপ অফ টি। কেন এখানে আমি হ্যাভ দুইবার লিখলাম? কারণ প্রথম হ্যাভটা আনছি হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, এবং এরপরে এই সেন্টেন্সের মূল ভার্বটাই ছিল টু হ্যাভ ভার্ব, এই কারণে এটা 3 নম্বর ফর্ম এখানে বসছে। আই বিলিভ আপনারা এটা বুঝতে পারতেছেন, রাইট? যদি আপনারা এটা বোঝেন তাহলে বলেন তো এই মানে চ্যাট বক্সের মধ্যে লিখবেন আই হ্যাভ এ কাপ অফ টি, এটার ফিউচার কন্টিনিউয়াসটা কি হবে? I have a cup of tea, এটার ফিউচার কন্টিনিউয়াসটা কি হবে? আপনারা চ্যাট বক্সের মধ্যে আনসারটা লিখবেন, চ্যাটিং করে, আর কেউ না পারলে খাতা লিখবেন। আনোয়ার তোমাল মাইক অন করে কথা বলেন। আনোয়ার তোমাল মাইক অন করে কথা বলেন। জি বলেন আনোয়ার। I will be having a cup of tea. মাইনুদ্দিন মাহমুদ, ভেরি গুড, খুব সুন্দর অ্যানসার দিয়েছেন। I will be having a cup of tea, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তার মানে টু বি ভার্ব এরপর ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এটা হবে I will be having a cup of tea, রাইট? অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম?
আজকের ক্লাস থেকে আমরা কি জানতে পারলাম এবং আজকের ক্লাসে আমরা কি বুঝলাম, এই ব্যাপারে এখন আপনার চিন্তা কি? সো আপনাকে আসলেই আরো কিভাবে এটা প্র্যাকটিস করা উচিত এবং এটা আরো কিভাবে প্র্যাকটিস করা যায় এটা আপনাকে চিন্তা করতে হবে। আমরা আপনাকে আজকের ক্লাস সহ আরো একটা দিন সুযোগ দিলাম, তার মানে আগামী ক্লাস পর্যন্ত আপনি এই প্র্যাকটিসটা অব্যাহত রাখবেন। সেন্টেন্সটাকে যেভাবে দেওয়া হয় আপনি সাথে সাথে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। এখন কেউ যদি বিশদ পরিসরে প্র্যাকটিস করতে যান তাহলে কিন্তু তার অনেক একটু সমস্যা হবে, কারণ মানে এমন অনেক সেন্টেন্স পেয়ে যেতে পারেন যে সেন্টেন্স গুলো আসলে আপনাকে এখনো শেখানো হয় নাই, এরকম সেন্টেন্স আপনারা পেয়ে যেতে পারেন। সেই সেন্টেন্সটা হচ্ছে, যেমন ধরুন আমি একটা সেন্টেন্স লিখি যে দ্য হাউস ইজ বিং বিল্ট বাই দ্য গভর্নমেন্ট। স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আই এম সরি, স্ক্রিন দেখতেছেন না। মানে আমি একটা সেন্টেন্স লিখছি, যে সেন্টেন্সটা হচ্ছে দ্য হাউস ইজ বিং বিল্ট বাই দ্য গভর্নমেন্ট। লেটস সে ফর এক্সাম্পল একটা ছোট্ট সেন্টেন্স আমি লিখলাম আপনাদেরকে। এখন এই সেন্টেন্সটা যে আমি লিখছি, আমি আপনাকে যা পড়াইছি বা আপনি এখন থেকে যতটুকু ক্লাস পাইছেন সবগুলো ক্লাসের মধ্যে এই ধরনের সেন্টেন্স কিন্তু আপনি পান নাই কখনো। আপনি কি এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আইডেন্টিফাই করতে পারবেন? মানে আপনাদের কি এই ক্ষমতাটা হবে যে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে? প্রথমেই এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য হাউস, এরপরে দেখেন এটার ভার্বটা লেখা হচ্ছে ইজ বিং বিল্ট। আচ্ছা, তাহলে ইজ বিং বিল্ট, এরপর হচ্ছে বাই দ্য গভর্নমেন্ট। এখন এই সেন্টেন্সটার স্ট্রাকচার যদি আপনি আইডেন্টিফাই করতে যান তাহলে দেখবেন এই সেন্টেন্সে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা এম ইজ আর আসছে, এম ইজ আর, ওই যে টু বি ভার্বের ইজ আসছে, দা হাউসের সাথে ইজ বসছে, এরপরে হচ্ছে এটার মধ্যে একটা বিং বসছে, এরপরে আবার V3 ভার্বের 3 নম্বর ফর্ম বসছে, এরপরে বাক্য অংশ লিখছে। এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার আমি আইডেন্টিফাই করলাম। আপনারা যদি এই সেন্টেন্সের স্ট্রাকচার এবং প্যাটার্নটা খেয়াল করেন তাহলে দেখবেন আপনাদেরকে এই ধরনের বাক্য এর প্যাটার্ন নিয়ে কোনো আলোচনা করা হয় নাই। এইরকম কোন বাক্য যদি আপনি পেয়ে যান সেই বাক্যটা স্কিপ করবেন, সেই বাক্যটা আপাতত প্র্যাকটিস করার দরকার নেই। ধরেন আপনি এমন একটা সেন্টেন্স পাইছেন যে সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের কোনো স্ট্রাকচারের সাথে মিলে না, স্কিপ ইট, এটা বাদ দিয়ে দেন, অন্য সেন্টেন্স পান, অন্য সেন্টেন্স খুঁজবেন, এমন সেন্টেন্স খুঁজবেন যে সেন্টেন্সের সাথে আমাদের স্ট্রাকচারের মিল আছে। বুঝতে পারতেছেন? সবাই বুঝছেন? হ্যাঁ, তাহলে আমি যদি আপনাদেরকে এরকম একটা ধরেন আমি যদি আপনাকে এরকম কিছু সেন্টেন্স দেই, যেই সেন্টেন্স গুলো আপনারা প্র্যাকটিস করবেন বা ওই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করলে আপনাদের জন্য বেশি কার্যকরী হবে, তাহলে সুবিধা না? হোয়াট ডু ইউ থিংক? সুবিধা না অসুবিধা? সুবিধা। তাহলে আপনাদের যাদের এরকম সেন্টেন্স দরকার এবং যারা খুব মনোযোগের সাথে বিশ্বাস করতেছেন যে আপনি প্র্যাকটিস করবেন, আপনারা সবাই আমাকে একটা মেসেজ পাঠাবেন। কিন্তু প্লিজ আপনারা সবাই আমাকে পার্সোনাল মেসেজ পাঠানোর দরকার নেই, এর চেয়ে ভালো আমি গ্রুপে এটা শেয়ার করে দিব, কারণ 100 জনের মেসেজ রিপ্লাই দিতে আমার চান্স শেষ হয়ে যাবে। আপনারা এটা গ্রুপে, আমাদের গ্রুপে আমরা আপনাকে কিছু বাক্য দিয়ে দিব, যে বাক্যগুলা এই একটা বাক্য থেকে বাকি, মানে ওই বাক্য যেটা দিব সেটা আগে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে, এরপরে সেই টেন্স ছাড়া ওই বাক্যটার থেকে তথ্য উপাত্ত নিয়ে, মানে ওই বাক্যটার সাবজেক্ট নিয়ে, ওই বাক্যটার ভার্ব নিয়ে, ওই বাক্যটার অ্যাকশন ওয়ার্ড নিয়ে আপনি বাকি সবগুলো সেন্টেন্স প্র্যাকটিস করে ফেলবেন। এরকম আমি 10টা অথবা 20টা অথবা 50টা অথবা 100টা বাক্য দিয়ে দিব, সেই বাক্যগুলো আপনি এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। যে যত বেশি প্র্যাকটিস করবেন তার জন্য ততই বেশি ইংরেজি বাক্য পড়া হবে, জানা হবে। এবং প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো শব্দ আপনি না জানেন, যেমন গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট শব্দটা আপনি জেনে নিলেন, এক্সট্রা যেই অ্যাকশন ওয়ার্ড ছাড়া, সাবজেক্ট আর অ্যাকশন ওয়ার্ড ছাড়া অন্য যে শব্দগুলো থাকবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, জেনে নেওয়ার চেষ্টা করবেন। মনে থাকবে সবার? ভেরি গুড। তাহলে আগামী ক্লাসের আগে, আগামী ক্লাস তো আপনারা করবেন, আগামী ক্লাস আমরা ওই যে সেন্টেন্সগুলো আমি এক্সারসাইজ হিসেবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, সেই সেন্টেন্সগুলো আপনারা চেঞ্জ করবেন স্ট্রাকচার অনুযায়ী। চেঞ্জিং টেন্স বলা হয় এটাকে, চেঞ্জিং টেন্স। স্কুল কলেজের বাচ্চারাও কিন্তু এটা প্র্যাকটিস করে এবং তাদেরকে এটা প্র্যাকটিস করানো হয় যাতে করে স্কুল কলেজের পড়াশোনাটা করতে 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 তার ভিতরে ল্যাঙ্গুয়েজটা একুইজিশন হয়। কিন্তু আমাদের টিচাররা এই ইমপ্লিমেন্টেশনটা করে না, কারণ হচ্ছে ওদেরকে তাড়াতাড়ি পরীক্ষায় পাস করে নিয়ে হয়, এত কিছু আলোচনা করার দরকার নেই। টিচাররা এটা করতে চায় না। টিচার্স গাইড বই যদি কারোর কাছে থাকে তাহলে আপনারা জানবেন যে একটা ক্লাসের মধ্যে বাচ্চাদেরকে এই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। কেন কাচ্ছে? কারণ এই জিনিসগুলো আলোচনা করার পাশাপাশি তাদের ভিতরে ল্যাঙ্গুয়েজটা একুইজিশন করবে অটোমেটিক, তারা যখন প্র্যাকটিস করতে যাবে। আর আমাদের পরীক্ষার মধ্যে কোনটা কোন টেন্সের স্ট্রাকচার গুলো লেখো, এটা তো পরীক্ষার হলে কোনোদিন আসে না। কেন তুমি চলে গেছো আমাকে ছাড়ো না, কেন তুমি
আমাকে